গেম স্টার্ট নাও জান। আর ইউ রেডি? অধীর আরোহীর কাছ থেকে উঠে যায়। প্রতিদিনের মতোই বেরিয়ে যায় রাত যখন 3টার ঘড়ির কাঁটায়। অধীর চলে যেতেই আরোহী উঠে বসে। সে ঘুমিয়েছিল, তবে গভীর ঘুমে নয়। সে উঠে দাঁড়ায়, কোমরে হাত দিয়ে ভাবুক কণ্ঠে বলে, প্রতি রাতে এই সময় উনি কোথায় যায়? জিজ্ঞেস করে কিছু বলে না, তবে আমি জেনেই ছাড়ব সব রহস্য। আর উনি বোকার দল কাদের বলেছিলেন? আচ্ছা, উনি এমন কি হলো যে আমাকে বিয়ে করলেন? উফ, আর নিতে পারছি না। এত এত রহস্য কেন? আরোহী ঘরের তল্লাশি নিতে লাগলো, সবকিছু তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। তখনই তার কোমর কেউ শক্ত করে চেপে ধরে। আটকে ওঠে হৃদয় আরোহীর। ভয় নেমে এলো আঁখি পল্লবে। ভীতু ভীতু দৃষ্টিতে ঘুরে তাকায়। অধীর এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। না জানি কি বলে অধীর। আরোহী জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। অধীর আরোহীকে একটানে বুকের উপর ফেলে দেয়। গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কি করছিলে? অধীরের আগমন একদম আশা করেনি আরোহী। ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অধীর এই সময় চলে গেলে সেই সকাল ছাড়া ফিরে না, এটা আরোহী এতদিনে জেনেছে। তবে আজ কেন ফিরে এলো? আরোহী শুকনো একটা ঢুক গিল ভয়ে। কাপা কাপা কণ্ঠে বলে, কোনো কিছুই না তো। অধীর খানিকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আরোহীর দিকে। আরোহীর রুহ যেন বেরিয়ে আসবে এখনই। অধীরের করা চাহনি সহ্য করতে পারল না আরোহী। দৃষ্টি নত করে নেয় মুহূর্তে। অধীর আরোহীর কোমর শক্ত করে চেপে ধরে। খানিক ব্যথা অনুভব হলো আরোহীর। মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ায়। অধীর একটানে আরোহীকে নিয়ে সোজা বিছানায় পড়ে। চোখ মুখ খিচিয়ে চিৎকার দিল আরোহী। আহ অধীর আরোহীর ঠোঁটে আঙুল দিয়ে বলে। শ্, আরোহী চুপ হয়ে যায়। অধীরের বুকের ওপর পড়ে আছে আরোহী। ভীতু ভীতু দৃষ্টিতে অধীরকে দেখছে সে। অধীর আরোহীর মুখে পড়া ছোট ছোট চুলগুলোকে কানের পেছনে গুজে দিতে দিতে বলে, খুব বেশি মিথ্যা বলতে শিখে গিয়েছো না জান। শীতল কণ্ঠে কেঁপে উঠল আরোহী। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো তার। হৃৎপিণ্ডটা কেমন ধীপ ধীপ শব্দ করেই চলছে সমান তালে। খুব তৃষ্ণা পেল তার। শুকনো একটা ঢুক গিলল আরোহী। অধীর আরোহীর গালে নিচের আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো। নেশা ভরা কণ্ঠে বলে, তুমি যখন ভয় পাও তোমার ভীতু মুখটা দেখতে অনেক সুন্দর লাগে, মন চাই তোমাকে খেয়ে ফেলি। কথাটা বলেই অধীর আরোহীর দিকে তাকায়। আরোহীর দিকে তাকিয়ে শীতল রাজভারী কণ্ঠে বলে, খেয়ে ফেলি জান। আরোহী চোখ খিচে বন্ধ করেছিল। সে ভয় পাচ্ছে, তবে ভয় পেলে চলবে না তার। অধীর তার স্বামী। যেখানে সবাই তাকে ভয় পাবে, সেখানে আরোহী তো একমাত্র মানুষ যে তার উপর শাসন করে কথা বলবে। আরোহী অধীরের দিকে তাকায়। অধীর শান্ত চোখে তাকিয়ে আছে। আরোহী অধীরকে বলে, খেয়েই তো ফেলবেন, মারবেন তো আর না? যদি মেরে ফেলি তখন? মারলে মারবেন, আমি তো আপনারই। বড্ড কথা বলতে শিখেছে, আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছো বুঝি? যেটা আপনার মনে হয় সেটাই করছি। আপনি তো পুরোটাই আমার। বাহ, তাই নাকি? তো আমি যদি তোমার হই তাহলে আসো, একখানা ঠান্ডা চুমু খাই। আরোহী মুখ শীতকে বলে, ঠান্ডা ঠান্ডা চুমু কাকে বলে? ঠোঁটের উপর বরফের টুকরো রেখে তারপর চুমু খাওয়াকেই বোধহয় ঠান্ডা চুমু বলে। আরোহী আর চোখে তাকিয়ে বলে, তাহলে ঠোঁটের উপর গরম পাতিলে রেখে চুমু খাওয়াকে নিশ্চয়ই গরম চুমু বলে। অধীর হঠাৎ করেই হেসে দিল। আরোহীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, তুমি বড্ড কথা বলতে শিখেছো জান। আরোহী দেখলো অধীরের হাসিটা কেমন মুগ্ধ চোখে। গম্ভীর মুখের হাসি অনেক সুন্দর হয়, এটা সে শুনেছিল, তবে আজ প্রথমবার দেখলো। আরোহী অধীরের হাসি দেখে বলে, আপনাকে হাসলে অনেক সুন্দর লাগে, সব সময় এভাবে হাসতে পারেন না। অধীরের হাসি থেমে যায়। গলা খাকারে দিয়ে উঠল সে। আরোহীকে নিয়ে বিছানা ছেড়ে উঠে বসলো অধীর। আরোহী অধীরের হাত ধরে বসলো, গলা জড়িয়ে ধরে বলে, আর একটু হাসেন না, বেশ সুন্দর লাগছিল। অধীর আরোহীর দিকে তাকিয়ে বলে, না, বেশি সুন্দর লাগলে নজর লাগবে। লাগুক না নজর, তাতে আসে যায় কি? আমি তো। অধীর আর চোখে তাকায় আরোহীর দিকে। আরোহীর কোমর জড়িয়ে ধরে নিজের কোলে বসিয়ে বলে, আজকাল এত সুন্দর করে কথা বলার কারণ যে? আরোহী অধীরের গলা জড়িয়ে ধরে বলে, কেন, কোনো সমস্যা আছে আপনার? আমি আমার ডেভিল হাজবেন্ডকে বলছি তো। না না, কোনো সমস্যা নেই আমার। আচ্ছা,
একটা কথা বলি। হ্যাঁ বলো, একটা কেন, হাজারটা বলো। আমাকে বিয়ে করলেন কেন? অধীর গম্ভীর দৃষ্টিতে তাকায়। আরোহী অধীরের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপনি তো ডায়নাকে বিয়ে করবেন, তাই না? তাহলে ওকে ফেলে আমাকে করলেন যে? আর এর আগে তো আপনি আমাকে চিনতেনও না, তাহলে? অধীর কোনো উত্তর দেয় না। আরোহীর হাত নিজের গলা থেকে ছাড়িয়ে নিয়ে আরোহী আরো শক্ত করে ধরে তারপর বলে। বলুন না। অধীর উঠে দাঁড়ায়, গম্ভীর মুখে বলে, এত কিছু তোমার না জানলেও চলবে আরু। কেন? এই কেন শব্দের জবাব যে পেতেই হবে এমন কোনো কথা আছে নাকি? আপনি এমন করেন কেন? আমি যেমনই করি না কেন। আর হ্যাঁ, আজকে তো 3 তলার স্টোর রুমে আর কখনো যেন তুমি না যাও। আর এত প্রশ্ন নিয়ে ঘোরাঘুরি করো না। এই চৌধুরী বাড়ি রহস্যের সাগর, যত গভীরে যাবে ততই খারাপ হবে। আরোহী মাথা নত করে নেয়। অধীর তা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। আরোহীর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল, তারপর দুষ্টু কণ্ঠে বলে। এই যে শোনো, আরোহীর মুখটা আঙুল দিয়ে নিজের দিকে তুললো অধীর। তুমি মিষ্টি, আমি দই। কপালে ভাঁজ পড়ল আরোহীর। অধীরের কথা শুনেই হাসি ফুটে উঠল। অধীর তা দেখে বলে, এই যে এত সুন্দর কবিতা বললাম, এখন আমার চুমু কই? আপনাকে কিছুই দেব না, যান এখান থেকে। এটা আমার রুম, আমি কোথায় যাব? জানি না, প্রতি রাতে যেখানে যান সেখানে যান। বউ বুঝি রাগ করেছে? কি মনে হয়? অধীর আরোহীর হাতটা ধরে বলে, প্রিন্সেস প্লিজ রাগ করে না। দেখো আমার কাজ আছে, তাই আমি যাই, রাগ করো না প্লিজ। কোথায় যান এটা তো বলেন। এটা বলা যাবে না। কেন? অধীর কোনো কথা বলে না, সোজা বিছানায় শুয়ে পড়ল। ইশারায় আরোহীকে নিজের কাছে ডাকল। আরোহী কোনো কথা না বলেই অধীরের কাছে যায়। আরোহীর মাথাটা নিচের বুকের সাথে চেপে ধরে বলে, কি যে শান্তি লাগছে। আরোহী কোনো কথা বলে না। মাথায় তার অনেক প্রশ্ন, তবে এর একটা উত্তরও তার জানা নেই। সে জানে অধীর এইসব কথার উত্তর দিবে না, তবে আরোহী তো ছাড়ার পাত্রী নয়, সেইটার শেষ দেখেই ছাড়বে। বিশাল এক রজনীর পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে দেখা মিলল নতুন এক ভোরের। ইতিমধ্যে উজ্জ্বল এক সূর্য জায়গা করে নিয়েছে আকাশে। রাতের আধারের নিস্তব্ধতা শহরটাও ব্যস্ত হয়ে উঠেছে। চারপাশে কোলাহলপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। আরোহীও সকালে ঘুম থেকে উঠেই চট করে তৈরি হয়ে নেয়। উদ্দেশ্যে কলেজে যাবে সে আর অনুষ্কা। অধীর বসার ঘরে মোহিনী চৌধুরীর সাথে কথা বলছে। অপেক্ষা তার আরোহীর আগমনের জন্য। আরোহী তার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো। মোহনা আরোহীকে দেখিয়ে বলল, নাতবউ কলেজে যাবে নাকি? আরোহী মুচকি হাসি দিয়ে বলে। জি দাদি। মোহনা মাথা নাড়িয়ে জিজ্ঞেস করে, তা নাস্তা করেছো? আরোহী মাথা নাড়ায়, যার মানে সে নাস্তা করেনি। মোহনা কপট রাগ দেখিয়ে বলে, কেন করনি? যাও এখনই করে এসো। আমাদের বাড়িতে না খেয়ে কেউ বাহিরে যায় না, যাও। আরোহী অসহায় দৃষ্টিতে ওদের দিকে তাকায়। অধীরও রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আরোহীর দিকে। আর কি করার, আরোহী নাস্তা করতে চলে যায় ডাইনিং টেবিল। খাবার নিয়ে খেতে লাগলো, মুখে রুটি পুরে চিবোতে লাগলো। মিস্টার অধীর রায়চৌধুরী, ইউ আন্ডারস্ট্যান্ড? গলায় খাবার আটকে গেল আরোহীর। অবাক চোখে তাকিয়ে আছে চৌধুরী বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে থাকা অজ্ঞাত যুবকটির দিকে। যুবকটি গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তার ভাষা মতে তো সে পুলিশ ধরনের কেউ। অজ্ঞাত যুবকটি কঠিন মুখে তাকিয়ে আছে সোফায় বসে থাকা অধীরের দিকে। আরোহী ঠায় বসে থেকে দেখছে সবটা। মোহনা চৌধুরী উঠে দাঁড়ান, অস্থির কণ্ঠে বলেন, কি বলছো অফিসার? আমার অধীর কি করেছে? অজ্ঞাত ছেলেটি মুখের কোণে হাসি নিয়ে বলে, আপনার আদরের নাতি যে অপরাধ করেছে তাই কি আর বলা যায়? অফিসার, বলেই অধীর উঠে দাঁড়ায়। থমথমে পরিস্থিতি। অনুষ্কা সহ নীলা চৌধুরী সেখানে উপস্থিত হয়। আরোহী কিছুই বুঝতে পারছে না। ছেলেটার দিকে তাকিয়ে অধীর বলে, আমি আমার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ একসাথে কখনো মেলাতে দিই না, তবে আপনি বোধহয় তাই করেন। ছেলেটা একবার মোহনা চৌধুরীকে পরখ করে নেয়। অধীর ছেলেটার দিকে তাকিয়ে বলে, মা যাও, দাদিকে নিয়ে ভেতরে যাও। নীলা চৌধুরী মোহনাকে নিয়ে যেতে চাইলে তখন মোহনা অস্থির কণ্ঠে বলে, আমি যাব না। আমার অধীর কি হলো? মা মা প্লিজ, কিছু হবে না অধীরের, চলেন ভেতরে চলেন। মোহনাকে নিয়ে নীলা চৌধুরী চলে যান তার কক্ষে।
তাদের চলে যাওয়ার পর অনুষ্কাও ভেতরে চলে যায়। তখনই ছেলেটা বলে। আপনাকে আমাদের সাথে যেতে হবে। অধীর এক ভ্রু উঁচু করে বলে। কেন? ছেলেটা নিজের মতো করেই বলে। আপনাকে আমরা খান গ্রুপের ম্যানেজার মিস্টার নাহিদের খুনের জন্য অ্যারেস্ট করতেছি। আপনার কাছে কিসের প্রমাণ আছে আমি ওনাকে খুন করেছি? আরোহীর ভীতু দৃষ্টি ধীরে ধীরে অধীরের পেছনে দাঁড়ায়। ছেলেটা এখনো আরোহীকে দেখে না, বরং সে বলল। আমি প্রমাণ ছাড়া আসিনি। দেখুন তো এই জুতাটা আপনার নাকি? অধীর জুপটা দেখল, তারপর নিজের ভঙ্গিতে বলল। এমন জুতো অধীরের কাছে নেই। অধীর নিজের ব্র্যান্ডের জিনিস নিজেই ব্যবহার করে, একা। আমার সব জিনিসের ওপর আমার নামের বড় ট্যাগ দেয়া আছে, চাইলে চেক করতে পারেন অফিসার। ছেলেটা দেখলো আসলেই অধীর নিজের ব্র্যান্ডের জিনিস নিজেই ব্যবহার করে। ওর সব কিছুতেই ওর নামের ট্যাগ দেওয়া। ছেলেটা অধীরের দিকে তাকিয়ে বলে। আমি জানি কোনটা তুই করেছিস অধীর। অধীর শান্ত তবে ভয়ঙ্কর, তার কণ্ঠের তিরস্কারের ধ্বনি। তা তো আমিও জানি অফিসার, তবে আপনার আইন তো প্রমাণ চাইবে, আর আপনার কাছে কি প্রমাণ আছে? ছেলেটা কিছু বলতে যাবে তখনই নজর পড়লো আরোহীর দিকে। ভীতুমুখী দাঁড়িয়ে আছে একটা মেয়ে। ছেলেটা কপালে ভাঁজ ফেলে আরোহীকে উদ্দেশ্য করে বলে। আপনার পরিচয় কি? এর আগে তো কখনো দেখিনি আপনাকে। অধীর নিজের পেছনে তাকায়। আরোহীকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইশারায় তাকে নিজের কাছে ডাকে। ভীত আরোহী পা টিপে টিপে অধীরের কাছে আসলো। অধীর আরোহীর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয়। আরোহীর দিকে চেয়ে ছেলেটাকে বলে। উনি হচ্ছে আমার ওয়াইফ, মিসেস আরোহী অধীর রায় চৌধুরী, আমার জান। অধীরের এইভাবে আরোহীর কোমর জড়িয়ে ধরাতে খানিকটা লজ্জা পেল আরোহী, কারণ সামনেই দাঁড়িয়ে আছে অপরিচিত একটা ছেলে। ছেলেটা এক অদ্ভুত দৃষ্টিতে খানিকটা সময় আরোহীকে পর্যবেক্ষণ করল, তারপর নিজের দৃষ্টি নত করে নেয়। বুক ফেটে একটা দীর্ঘশ্বাস ফেলে অধীরের দিকে তাকিয়ে বলে। প্রমাণ না থাকলেও মিস্টার চৌধুরী আপনি আমাদের সন্দেহের মধ্যেই কিন্তু আছেন। আপনি কাল রাত কোথায় ছিলেন? অধীর আরোহীর গালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলে। কাল রাতে আমি আমার একমাত্র বউয়ের সাথেই ছিলাম। ছেলেটা আরোহীর দিকে তাকিয়ে বলে। উনি কি সত্যি বলছেন? আরোহী কিছু বলতে যাবে তখনই অধীর রাগী কণ্ঠে বলে। এই অফিসার, আমি যে বলছি এটাতে তোমার হচ্ছে না। আমার ওয়াইফকে কেন জিজ্ঞেস করছো? ভুলে যেও না, এটা কিন্তু আমার বাড়ি, আর এটা আমার ওয়াইফ। আমি আমার কাজ করছি। কাজ শেষ, এখন যেতে পারো। গুড বাই। ছেলেটা যাওয়ার আগে একবার আরোহীকে দেখে নিল। ছেলেটার দৃষ্টিতে কিছু একটা ছিল। আরোহী বোধহয় চেনে ছেলেটাকে। অধীর আরোহীর দিকে তাকিয়ে বলে। কি হয়েছে প্রিন্সেস? কোথায়? কিছু না তো। কলেজে যাবে না? হ্যাঁ যাব। আচ্ছা, উনি কার কথা বলছিলেন? আর কাকে খুন করার দোষ আপনার উপর দিয়েছেন? উনি কে? আমার শত্রুও, সবসময় আমাকে জেলে আটক করার চেষ্টায় থাকে। আচ্ছা বাদ দাও, আমি অফিসে যাচ্ছি, তুমি অনুর সাথে চলে যেও, কেমন? আরোহী মাথা নাড়ায়। অধীর আরোহীর কপাল স্পর্শ করল, তারপর নিচের গন্তব্যের রওনা হয় অধীর আর শুভ্র। আরোহী কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকে, তারপর অনুষ্কার সাথে কলেজের উদ্দেশ্যে রওনা হয় সে। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বেহায়া বানাইছে। এরপর কি যে ভুলে গেলাম দেখি। দীপের কথা শুনে ওর মাথায় গাঁটটা মারল অনুষ্কা। তার সাথে সাথে পরপর আরো দুইজন, আরোহী আর নিঝুমও বাদ গেল না। অনুষ্কা দীপকে বলে। তুই কি আর মানুষ হবি না দীপ? কেন, আমারে কি অমানুষের মতো লাগে নাকি? নিঝুম আরো একটা চর মারলো, তারপর বলতো। তোকে গাধার মতো লাগে? এই নিঝুম, আমাকে একদম গাধি বলবি না, সরি গাধা বলবি না, বলে দিলাম। দীপ নাক ফুলিয়ে বলে। হ্যাঁ নিঝুম, ওকে গাধা বলবি না, ও তো হলো ফাটা বাস, মাথা তার ছিঁড়ে যাওয়া পাগল। চৌধুরী সাহেবা, আমাকে আজ আপনি অপমান করলেন। তুই আসলেই গাধা। বলেই আরো একটা চর দিল মাথায় আরোহী। আরোহী উঠে যায়। কলেজের মাঠ থেকে হেঁটে হেঁটে কলেজের ভেতরে আসছে সে। উদ্দেশ্য একটাই, লাইব্রেরিতে যাওয়া। আজ নাকি অধীর বাড়িতে বেশ দেরি করে ফিরবে। আজ তাড়াতাড়ি ক্লাস শেষ, তবে ওরা কেউ এখনো বাড়ি ফেরেনি। সবাই বসে কলেজ মাঠে আড্ডা দিচ্ছিল। আরোহী এখন একটা বই নিতে যাচ্ছে। সময় কাটে না তার, তাই সে বই পড়বে। আরোহী সব কিছু ভেবে আনমনে হাঁটছিল। হঠাৎ করেই তার সামনে একটা পিচ্চি মেয়ে পড়ে যায়। আরোহী ধরতে যাবে, অমনি পিচ্চিটির মা ওকে ধরে নেয়। শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে।
বলেই মেয়েটার ব্যথা পাওয়া স্থানে ফু দিতে লাগলো। আরোহী মুগ্ধ হয়ে দেখছে দৃশ্যটা। মা মেয়ের এক অদ্ভুত বন্ধন। হঠাৎ করেই বুকের কোথাও যেন কিছু একটা নাড়া দিয়ে ওঠে তার মা থাকলে বুঝি এমন করতো। আরোহীর চোখ ছলছল করে উঠল। তার যে মা নেই, এতিমরাই জানে বাবা মায়ের মূল্য। আরোহীর চোখের কোণে পানি জমে যায়। কেউ দেখার আগে অনায়াসে তা মুছে নেই। বুকটা হাহাকার করছে তার। কখনো কাউকে মা বলে মনে জোড়াতে না পারা মেয়েটার এখন মনের অবস্থা কেমন হবে। গাড়িতে ফিরে লম্বা একটা শাওয়ার নিল আরোহী। মন তার ভীষণ রকমের খারাপ, তাই রহস্যের কথা ভুলেই গিয়েছে। মন খারাপ করে শুয়ে থাকলো সে। এক ঘুমে পার হলো একটা দিন। রাত বেড়েছে। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম আলোর ঝলকানিতে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিল এখন সময় রাত ৮টারও বেশি। অধীর অফিস থেকে বাসায় ফিরল কেবলমাত্র। প্রতিদিন অধীর দরজা খুলে দেখতো আরোহী বিছানায় শুয়ে তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখলেই ছুটে এসে, তবে আজ মেয়েটার কোনো খবর নেই। অধীর দরজা খুলে নিচের রুমে আসলো। চোখ বুলিয়ে নেয় চার দেয়ালের মধ্যে। তবে আরোহীকে দাঁড়িয়ে আছে জানালার পাশে। অধীর তার সম্মুখীন হতেই আরোহী চলে যায়। অধীর আরোহীর হাত টেনে ধরে, পেছন থেকে জড়িয়ে ধরে আরোহীকে। আরোহী চোখ বন্ধ করে নেয়। অধীর নেশাভরা কণ্ঠে বলে, প্রিন্সেস, হ্যাঁ। মন খারাপ? হ্যাঁ, একটু একটু। কেন? আরোহী চুপ করে যায়। অধীর আরোহীকে নিচের দিকে ফেরালো। আরোহীর ছোট হয়ে যাওয়া মুখটা তুলে বলল, সে কি, আমার কলিজাটা কান্না করছে কেন? আরোহী টলমল চোখে তাকিয়ে অধরকে জড়িয়ে ধরে। শব্দ করে কান্না করতে লাগলো। অধীর আরোহীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি হয়েছে প্রিন্সেস, বলো আমায়। কেউ কিছু বলেছে? কান্না কেন করছো? বলো, কে কি বলেছে? কলেজে কেউ কিছু বলেছে নাকি? শুধু একবার নামটা বলো, আমি তার কলিজা ছিঁড়ে আনবো। আমার জানকে কান্না কে করিয়েছে? আরোহী কান্না করতে করতে বলে, আমার মা কোথায় মিস্টার টেভিল? সবার বাবা মা আছে, তবে আমার বাবা মা কেন নেই? আমার জীবনটা বাকি সবার জীবনের মতো কেন হলো না বলেন না? অধীর বুঝতে পারলো যে আরোহী তার মায়ের কথা মনে করে কান্না করছে। আরোহীকে কান্না করতে দিল অধীর। কান্নার এক পর্যায়ে আরোহীর হেঁচকি উঠে গেল। অধীর তা দেখে আরোহীকে বিছানায় বসিয়ে দিল। তারপর পানি নিয়ে ওকে খাইয়ে দিল। আরোহী কিছুটা শান্ত হলো। অধীর আরোহীকে নিচের বুকের সাথে চেপে ধরে মাথায় বিলি কাটতে কাটতে বলে, সবার কাছে সব জিনিস থাকতে নেই আরু। যদি সবাই সব জিনিস পেয়ে যায় তাহলে পৃথিবীতে আফসোস বলতে কোনো শব্দ থাকবে না। তারপরও আমি কেন বাবা মায়ের আদর পেলাম না? আমার আদর পেয়ে কি তুমি সুখী নও? আমি আমি সুখী, তবে আমার মা বাবার কথা মনে পড়ে অনেক। যারা জন্মের পর পরই তোমাকে ফেলে চলে গিয়েছে তাদের কথা এত মনে করো কেন? পিতামাতা যেমনই হোক না কেন, তারা কিন্তু আমার মা বাবাই। আমি তাদের ভুলতে পারি না। জানেন, আমার না অনেক কষ্ট হয় যখন দেখি সবার মা সবাইকে আদর করে। আমার চোখ চারিদিকে ঘোরে। আমি আমার পাশে থাকাই, তখন আমার মাকে পাই না। আমি এটাও জানি, নিশ্চিত তাদের কোনো কারণ ছিল। না হলে আপনি বলেন, যেই সন্তানকে 10 মাস নিজের পেটে ধরে সেই সন্তানকে কি করে তারা এতিমখানায় ফেলে আসে? এমন কোনো বড় কারণ তো ছিলই, তাই না? হ্যাঁ। আমি একটা কথা বলি। অধীর তাকালো আরোহীর দিকে, তারপর বলে, বলো। আমার একটা বেবি চাই। হোয়াট? লজ্জা পেল আরোহী। লজ্জা নিয়ে অধীরের বুক থেকে মাথা তুলে সোজা বিছানায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে চোখ বন্ধ করে নেয়। অধীর আরোহীকে বলে, পুরো কথা শেষ না করে ঘুমিয়ে পড়বে আরু? আরোহী আর সাড়া দিল না। অধীর হাসল। রাত 3টার দিকে অধীর চোখ খুলে তাকায়। পুরো রুমে ঘুটঘুটে অন্ধকার। গভীর রজনীর নিস্তব্ধতা জানান দিল এখন মধ্যরাত। অধীর চাইল আরোহীর দিকে। আরোহী আরাম করে অধীরের বুকে ঘুমিয়ে আছে। আলতোভাবে আরোহীর মাথাটাকে বালিশে শুইয়ে দিল অধীর। ধীর গতিতে উঠে গেল সে। নিচের রোজকার মতো চলে গেল সে। অধীর দরজা খুলে বেরিয়ে যেতেই আরোহীও তার পিছু নিল। আজ আমি জেনেই ছাড়বো আপনি কোথায় যান। অধীর হাঁটতে হাঁটতে নিচতলায় স্টাডি রুমের সামনে আসলো। আরোহী দেখলো অধীর চারপাশে চেয়ে দেখছে কেউ আছে কিনা। তবে কেউ নেই ভেবে অধীর সামনে চায়।
বুক সেলফের মধ্য থেকে একটা বই বাহির করতেই একটা দরজা খুলে যায়, যেটা বুক সেলফের পেছনে লুকিয়েছিল। আরোহীর মুখ হা হয়ে আসলো। রহস্যময় দরজা, অবাক কাণ্ড। আচ্ছা, এই দরজার পেছনে কে আছে? অধীর চারপাশে তাকিয়ে তারপর দরজার ভেতরে চলে যায়। অধীরের প্রবেশ করার পরপরই দরজাটা এমনি এমনি লেগে যায়। হা হয়ে রইল আরোহী। কি আছে ওখানে? এমন কি যার জন্য উনি প্রতি রাতে লুকিয়ে লুকিয়ে ওখানে যায়? এমন কি আছে ওই ঘরটায় যার কারণে উনি রোজ সেখানে যায়, তাও লুকিয়ে লুকিয়ে? কথাটা বলেই খানিকটা সময় অমত হয়ে চেয়ে রইল আরোহী। তার মাথায় কিছুই আসছে না, আসবেই কি করে এমন একটা লোক তার সামনে, যে পুরোটাই রহস্যের তৈরি। আরোহী আর ভাবল না, সোজা নিজের রুমে চলে যায় সে। মাথাটা চিন্তায় ভৌ ভৌ শব্দ করছে। বিরক্ত নিয়ে শুয়ে রইল আরোহী। শুয়ে থাকতে থাকতে কখন যে চোখ লেগে এলো তা খেয়াল ছিল না। ঘুম ভাঙল সকাল 8টায়। জানলার পর্দা ভেদ করে তীক্ষ্ণ রোদের সোনালি আলো মুখের উপর পড়তেই চোখ মুখ খিচে বন্ধ করে নেয় আরোহী। চোখ খুলতেই নিচের পাশে অধীরকে দেখল না সে। বিছানা ছেড়ে উঠে বসলো আরোহী। ঘড়ির দিকে তাকিয়ে আনমনে বলে, এখন তো ওনার অফিস যাওয়ার সময় হয়নি, তবে কোথায় লোকটা? আরোহী নেমে এলো। ওয়াশরুম থেকে শুরু করে সবখানেই অধীরকে খুঁজলো, তবে কোথাও অধীরকে পেল না। হাঁটতে হাঁটতে এসে পড়লো নিচের ব্যালকনিতে। আসতেই অবাক হয়ে যায়, কোমরে হাত দিয়ে বলে, আপনি এখানে? আর আমি সারা বাড়ি খুঁজে তছনছ করছি। অধীর ফোনটা কান থেকে একটু দূরে সরিয়ে চাইলো সামনে। আরোহী দাঁড়িয়ে আছে দেখে হাতের ইশারায় কাছে আসতে বলল। আরোহী অধীরের কাছে আসতেই কোমর জড়িয়ে ধরে নিজের কোলে বসিয়ে নিল। নিজের ফোনে আলাপ করতে লাগলো অধীর, তবে আরোহীকে শান্তিতে বসতে দিল না। নিজের নাক দিয়ে গাল থেকে গলা অবধি ঘষতে লাগলো। অধীরের খোঁচা খোঁচা দাঁড়িয়ে গলায় বিদ্যেই কেঁপে উঠল আরোহী। নিজেকে ছাড়াতে চাইলে অধীর আরো শক্ত করে ধরো। ও বিরল আলাপ শেষ করতেই কল কেটে দেয়। অধীরকে নিজের সাথে চেপে ধরে বলে, এখন বলুন ম্যাডাম। আরোহী নিভু নিভু কণ্ঠে বলে, কি বলবো? আমাকে জ্বালাতন করেন কেন? আরোহী অবাক হয়ে বলে, কি, আমি আপনাকে জ্বালাতন করি? হ্যাঁ। এই, একদম মিথ্যা বলবেন না। আমি আপনাকে নয়, বরং আপনি উল্টো আমাকে জ্বালাতন করেন। আর আমি কি করেছি? কি না করেছেন সেটা বলেন। আচ্ছা, কি না করেছি আমি? আপনি আমাকে... আরোহী চুপ হয়ে যায়। অধীরের দৃষ্টিতে লজ্জা পেয়ে যায়। অধীর নিজের কথার চালে আরোহীকে আটকানোর চেষ্টা করছ, তবে আরোহী কি কম যায় নাকি? সেও চুপ করে যায়। অধীর আরোহীকে চুপ থাকতে দেখে বলে, কি হলো বলো? আরোহী মাথা নত করে নেয়। খানিক সময় অধীর তাকিয়ে রইল। এই বুঝি চোখ ফিরিয়ে নিবে তার থেকে, তবে আর কোথায় চোখ ফিরালো সে। আরোহী আর না পেয়ে বলে, কি দেখছেন? তোমাকে। ঘোর লাগা কণ্ঠের কথা শুনে সারা শরীরের কম্পন শুরু হলো মৃদু মৃদু। ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে। অধীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল সেই কম্পিত ওষ্ঠের দিকে। কোনো একটা ঘোরের মধ্যে যে চলে যাচ্ছে। আরোহী হাত দুটো নিজের একটি হাতের মধ্যে নিয়ে নিল অধীরের। আরোহী বিপদ বুঝতে পেরেই বলতে নেয়, শুনুন, আপনি... থমকে যায় মুহূর্ত। বাহিরের পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। দেয়ালের সাথে চেপে আছে আরোহী। অধীরের হাতের ভাঁজের ভেতর তার দুটি হাত পিষে গেছে। নিজের সব ভালোবাসা যেন আরোহীর নরম ওষ্ঠের উপর ফেলছে অধীর। পাগলের ন্যায় গভীর চুম্বনে ভরিয়ে দিল আরোহী। আরোহীও সাড়া দিল তাতে। ভালোবাসার মানুষকে নিজে করে পাওয়ার তীব্র লোভ আজ লজ্জায় বাধা হলো না। খানিক সময় পর ছেড়ে দিল আরোহীকে। অধীর চোখ বন্ধ করে আছে আরোহী। অধীর একটু বড় বড় নিঃশ্বাস নিল। তারপর আরোহীর গলায় মুখ গুজে নেশা ভরা কণ্ঠে ডাকে, জান। সহ্য করতে পারল না আরোহী। প্রিয় মানুষটির অমন ঘর লাগা কণ্ঠের ডাক সহ্য করার মতো নয়। উত্তর না দিয়ে পারল না আর। আমাকে ভালোবাসে? আরোহী তাকায় অধীরের দিকে। উত্তরটি কি তার সঠিক করে জানা আছে, নাকি জানার পরেও সে জানে না? আরোহীকে চুপ থাকতে দেখে অধীর তার গলা থেকে মুখ তুলে তাকায়। চোখে চোখ রেখে বলে, বলো না ভালোবাসো কি আমায়? বলো না ভালোবাসো আমায়? আরোহী মাথা নত করে নেয়। ধীরে ধীরে শ্বাস নিচ্ছে সে। হৃদয়টা কেমন টিপ টিপ শব্দ তুলছে। আরোহী কি বলবে জানি না। অধীর চাইল এই সাবলীলতার সেই দৃষ্টি,
যে কাউকে নিজের এই দৃষ্টি দিয়ে ঘায়েল করতে সক্ষম অধীর আরোহীর দিকে মুখ এগিয়ে নিয়ে যায়। গলায় আলতো করে শব্দ করে কিস করতে কেঁপে উঠল আরোহী। চোখ খিচিয়ে বন্ধ করে নেয় অধীর। চোখ তুলে বলে, তুমি জানো, খুব ভালো করেই জানো। সজোরে কামড় বসিয়ে দিল গলায়। আহ বলে আর্তনাদ করে উঠল আরোহী। অধীরের কথার জবাব যে তার কাছে আপাতত নেই, আছে শুধুই প্রশ্ন। আরোহী আর অধীরের এখন একান্তই সময় চলছে। আরোহীর মাথায় বুদ্ধি এলো, অধীর এখন সম্পূর্ণ তার মধ্যে ডুবে আছে। হ্যাঁ, এটাই তো সুযোগ আরোহীর। অধীরের চুলের মধ্যে হাত দিল আরোহী। শুকনো একটা ঢুক গিলে বলে, মিস্টার ডেভিল। অধীর সাড়া দিল। আরোহী জিভ দিয়ে শুকিয়ে থাকা ঠোঁট ভিজিয়ে নিল। অধীরের দিকে তাকিয়ে বলে, একটা কথা বলি। অধীর মাথা তুলে তাকায়, তারপর শান্ত স্বরে বলে, একটা কেন 10টা বলো। আরোহী যেন সাহস পেল। মনের মধ্যে সাহস সঞ্চয় করে বলে, আপনি কাল রাতে কোথায় ছিলেন? অধীর তাকালো আরোহীর দিকে। শান্ত তার দৃষ্টি। আরোহীর মুখের উপর নিজের তীক্ষ্ণ দৃষ্টি ঘুরপাক করলো সে। নিচের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। তারপর আরোহীর কানের কাছে ফিস ফিস করে বলে, রাতে তো তোমার সাথেই ছিলাম, মনে নেই নাকি মনে করিয়ে দেব? এটা অবশ্য আমারই লাভ, কি বলো জান? আরোহী বুঝলো চতুর অধীরের সাথে সে এইভাবে পারবে না। আরোহী নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, ছাড়ুন আমাকে, উঠবো আমি, ছাড়ুন। না, এখন না, আরেকটু পরে। না, এক্ষুনি ছাড়ুন আমাকে। ছাড়াতে পারলে ছেড়ে দেব, দেখি পারো কি না। আরোহী ছটফট করলো, তবে অধীরের থেকে ছাড়া পেল না, বরং শরীর শক্ত বেঁধে হলো তার। চুপচাপ আরোহী বসে রইল সেইখানে। মাথায় বেশ চিন্তা তার। ঠোঁট উল্টিয়ে বসে আছে আরোহী। অসহায় মুখ করে চেয়ে আছে মোহনা চৌধুরীর দিকে। মোহনা তাতে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছেন না। তিনি নিজের মতো করে একটা একটা করে শাড়ি আরোহীর সামনে রাখছেন। আজ থেকে আরোহীর জামা পরা বন্ধ করতে হবে, পরতে হবে শাড়ি, তাও মোহনার পছন্দ করা শাড়ি। আরোহী বসে আছে, কারণ সে শাড়ি পরতে জানে না। এর আগে 2-1 বার পরেছে, তবে শাড়ি সামলাতে না জানার কারণে বেশি লজ্জায়ও পড়েছে আরোহী। আরোহী মোহনার দিকে তাকিয়ে বলে, দাদি, আমি শাড়ি সামলাতে পারি না, প্লিজ। গম্ভীর মুখে মোহনা বলে, সামলাতে পারবে, একদিন সব ঠিক হয়ে যাবে। দেখো কোনটা পড়বে। দাদি প্লিজ। আরোহী। দাদির ডাকে মেরুদণ্ড সোজা করে বসলো আরোহী। না, এই দাদি ছাড়বে না। দাদি নাতি মিলে আরোহীকে শেষ করার পন্থা অবলম্বন করেছে বুঝি। সকালে নাতি আর এখন দাদি দুটোই এক, যে ধরলে আর তা ছাড়ে না এরা। মোহনা চৌধুরীর আদেশে আরোহীকে শাড়ি দেওয়া হলো। আরোহী মাথায় হাত দিয়ে বলে, একটা শাড়ি নাকি শাড়ির বস্তা? যেটা তোমার মনে হয়। শাড়ি পরবে আর স্বামীকে আঁচলে বেঁধে রাখবে। আরোহী মুখ বাঁকিয়ে মনে মনে বলে, ওনাকে শাড়ির আঁচলে আমি কি রাখবো? ব্যাটা আমাকে তার পকেট থেকে ছাড়লে তো। দাদি, কাল থেকে শাড়ি পরবো কেমন? কারণ আজ শাড়ি পরা শিখতে হবে তো। ঠিক আছে, তবে শাড়ি কিন্তু পরতে হবে বলে দিলাম। ওকে দাদি, আমি শপথ নিলাম আমি কাল থেকে খালি শাড়ি পরবো, শাড়িহীন কিছুই পরবো না। মোহনা খানিকটা হাসবেন। নিজের কাজে চলে যায় মোহনা। রুমে আরোহী একা। অধীর গিয়েছে অফিসে। আজ কলেজেও যেতে হবে না, কলেজ বন্ধ তার। তাই আজ সারাদিন ঘুমোবে সে। খানিক সময় পর হঠাৎ করেই একটা কল এলো আরোহীর ফোনে। ঘুম ঘুম চোখে ফোনটা তুললো আরোহী। ঘুমে আচ্ছন্ন হয়ে বলে, হ্যালো। কি করছো? কে? আমাকে চিনো না? না, কে আপনি? তোমার শুভাকাঙ্ক্ষী আমি। ঘুমিয়ে না থেকে নিজের স্বামীর আসল রূপটা দেখুন। মানে কি বলছেন আপনি? আমি কি বলছি না বলছি এসব নিজ থেকে জানার চেষ্টা করো। চৌধুরী বাড়ির দেওয়ালের পিছনে লুকিয়ে আছে গভীর রহস্য, যা তোমাকে জানতে হবে। যাও, খোঁজো গিয়ে। আরে কে আপনি? হ্যালো হ্যালো, এই যে। কল কেটে দেয় লোকটা। আরোহীর চোখের ঘুম উড়ে যায়। মাথায় হাত দিয়ে বসলো সে। অধীরের আসল চেহারা কি? কি আছে চৌধুরী বাড়ির দেয়ালের পেছনে? আরোহী জোরে জোরে নিঃশ্বাস নিল। তারপর বলে, আমাকে জানতেই হবে কি সেই রহস্য, কি ওনার আসল মুখ জানতেই হবে আমাকে। কিন্তু আমি কি করব? অনুকে বলবো? না না না, অনু অধীরের বোন, ওনাকে সাপোর্ট করবে। তবে কিভাবে জানবো আমি সবটা?
আরোহী উঠে দাঁড়ালো। এভাবে বসে থাকলে তো আর সব কথা সে জানতে পারবে না, তাই তাকে উঠতে হবে, খুঁজতে হবে সব রহস্য। আরোহী নিচে এলো। এখন বেলা 12টা ছুঁই ছুঁই। চৌধুরী বাড়ির লিভিং রুমে আপাতত কেউ নেই। অধীর আর শুভ্র অফিসে, অনুষ্কা নিজের রুমে ঘুমোচ্ছে। নীলা চৌধুরী আর মোহনা চৌধুরী বাইরে কোথায় যেন গিয়েছেন। আরোহী চিকন চোখে আশেপাশে দেখলো কেউ আছে কিনা। না, কেউ নেই। অধীর কাল সেই গোপন ঘরটায় গিয়েছিল, সেখানে যেতে হলে লিভিং রুম ক্রস করতে হবে। আরোহী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বুক সেলফের কাছে আসতেই মাথা ঘুরে উঠল। মাথায় হাত দিয়ে বলে, এত এত বুক এখানে, না জানি কোন বইয়ের পেছনে ওই ঘর। আমি কি করে যাব ওখানে? উফ। আরোহী একটা একটা করে বই বের করতে লাগলো, তবে দরজাটা খুলছে না। আধা ঘন্টা ধরে বই টেনেও কোনো লাভ হলো না, দরজা খোলেনি। আরোহী মাথায় হাত দিয়ে বলে, উফ, এখন কি করব? এটা তো খুলছে না। কি করছো তুমি এখানে? গম্ভীর চাপা কণ্ঠে ডাক শুনে আটকে উঠল আরোহী। ভয়ে রীতিমতো ঘাম ছুটছে তার। না জানি কে দাঁড়িয়ে আছে তার পিছে। ঘুরে কি উত্তর দিবে আরোহী? সে ধরা পড়েছে। এখন যদি অধীর তার জান নেয়, নিতেও পারে, কারণ অধীর বিশ্বাসঘাতকতা পছন্দ করে না। আরোহীকে আগে ওয়ার্নিং দিয়েছে সে, তবে আরোহী শোনেনি। এখন যদি পেছনে ঘুরে দেখে অধীর দাঁড়িয়ে আছে, তাহলে চোখ বন্ধ করে ঘুরে দাঁড়ায় আরোহী। তখনই নীলা চৌধুরী বলে ওঠেন, আরে অলি তুমি? নীলা চৌধুরীর কথায় আরোহী চোখ খোলে। নীলার দৃষ্টি অনুসরণ করে নিচের সামনে তাকায়। তার সামনেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে একটা ছেলে। বয়স আরোহীর থেকে একটু বেশি হবে, মুখে গম্ভীরতা বিরাজ করছে, ঠিক যেমন অধীরের থাকে। আরোহী দেখলো ছেলেটার মুখের আকার কিছুটা অধীরেরই মতো। ফর্সা গায়ের রং, মাঝারি রকমের সুঠাম সুশ্রী চেহারা, তবে কপালে ভাঁজ ফেলে আছে। অলি আরোহীর দিকে তাকিয়ে বলে, নিজের বাড়িতে চুরি করতে লজ্জা করলো না? আরোহী বোকা বনে গেল। সে কখনো চুরি করছিল? সে তো বই দেখছিল। এই ছেলেটা কে? তাকে এগুলো বললো কেন? অলি আরোহীকে এমন করে তাকিয়ে থাকতে দেখে হেসে দিল। তারপর বলে, আরে আরে ভাবি, কুল কুল, আমি শুধু মজা করছিলাম, আর কিছু নয়। আরোহী মাথা নাড়ায়, তারপর বলে, আপনাকে তো ঠিক চিনলাম না। তখনই নীলা চৌধুরী বলেন, আর কে তোমার? উফ মম, প্লিজ আমাকে বলতে দাও। অলি এবার আরোহীর দিকে তাকায়, তারপর নিচের মায়ামাখা হাসি নিয়ে বলে, তো আমার কিউট ভাবি, আমি হচ্ছি তোমার ছোটখাটো একটা দেবর। মানে আমার ওই লম্বা রাগী ভাই আছে না, যাকে তুমি বিয়ে করেছো, তার ছোট ভাই আর কি। অনুষ্কা এসেই অলিকে এলোমেলো মারতে লাগলো। অলি চেঁচিয়ে বলে, অনুর বাচ্চা, মার খাবি কিন্তু। আউচ! অনু! অনুষ্কা মারতে মারতে বলে, এই একদম ফ্যাচফ্যাচ করবি না। এতদিন কোথায় ছিলি আর এখন এলি কেন? আরে আমি তো দেশে ছিলাম না, কাল ফিরেছি। কোথায় ছিলি আর কেন ছিলি? সবকিছু তোমায় জানতে হবে না অনুষ্কা। কথাটা বলেই মোহনা চৌধুরী অলির কাছে আসলো। অলি দাদিকে জড়িয়ে ধরল। চোখ ছলছল করছে মোহনা চৌধুরীর। করবে নাই বা কেন? আদরের নাতি তার। এতদিন পর পেয়ে আনন্দে নেচে উঠল তার মন। তাই তিনি বলেন, আমার ছোট নাতির আগমন উপলক্ষে আজ বিশাল পার্টি হবে, সবাই প্রস্তুতি নাও, যাও। সবাই নিজ নিজের মতো কাজে লেগে পড়ল। আরোহীকে অনুষ্কা টেনে নিয়ে গেল। আরোহী আর সেই দরজাটা খুলতে পারেনি। বেশ রাগ লাগছে তার। সন্ধ্যার আগাগ দিয়ে সময়টা। চৌধুরী বাড়িকে সাজানো হয়েছে রং বেরঙের বাতি দিয়ে। চারপাশের মানুষজন কিচকিচ করছে। মোহনা চৌধুরী বড় পার্টির আয়োজন করেছেন। বাড়ি ভর্তি মেহমান। আরোহীকে রেডি হতে মাত্র রুমে গিয়েছে। কালো একটা সিল্কের শাড়ি পরার জন্য দিয়েছেন মোহনা। ব্লাউজটা বেল্টলেস। তার সাথে আরোহী শাড়ি পরতে জানে না। গত 30 মিনিট ধরে চেষ্টা করছে, তাও পারছে না। এবার রাগে রেডি করতে করতে শাড়িটা ধরে বিছানায় ছুঁড়ে মারলো। যাহ, বিরক্তকর, আর ভালো লাগে না। এত সময় নষ্ট করেও একটা শাড়ি পরতে পারলাম না। সেই জীবনে কি করলাম আমি আর? উফ, ভালো লাগে না। তুমি চাইলে আমি তোমাকে ভালো লাগাতে পারি। জমে গেল আরোহী। শাড়িহীন ব্লাউজ আর পেটিকোট পরে ঘরে বসে আছে। কণ্ঠটি সে চেনে। তার পেছনেই দাঁড়িয়ে আছে অধীর। কোনো মতে বিছানায় রাখা শাড়িটা জড়িয়ে নিল দেহে। অধীর তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। আরোহী দুহাতে নিচের বাহু চেপে আছে, যাতে অধীর তাকে লজ্জায় না ফেলতে পারে। আরোহী মাথা নত করে মিনমিন করে বলে, আপনি আপনি কখন এলেন? যখন শাড়ি পরতে তোমার বিরক্ত লাগছিল তখন।
আরোহী কপট রাগ দেখিয়ে বলে, আপনি কেমন লোক, একটু নক করে আসবেন না? বাড়ি আমার, ঘর আমার, বউটাও আমার, তো নক করে আসবো কেন? এক্ষুনি বেরিয়ে যান বলছি। না, চলে যান না, আমি শাড়ি পরবো তো। আমি পরিয়ে দিই। লজ্জায় জর্জরিত হয়ে উঠেছে আরোহীর মুখশ্রী। কি করবে সে? মাঝে মধ্যে মনে হচ্ছে মাটি ফাঁক করে লুকিয়ে পড়ে, হয়তো এই লজ্জা থেকে মুক্তি পেত সে। তবে এই মুহূর্তে এটাও সম্ভব নয়। আরোহী তাই তীক্ষ্ণ কণ্ঠে বলে, আপনি কি ছোটবেলায় মেয়েদের পার্লারে কাজ করতেন, নাকি শাড়ি পরাতে পারেন? না, আমি করতাম না, তবে বড় হয়ে নিজের বউকে পরিয়ে দিতে পারবো। আরোহী একটা বালিশ ছুঁড়ে মারল, তারপর বলে, আসছে শখ কত। যান বাহিরে, আর অনুকে পাঠিয়ে দেন। প্লিজ। বলছি না যেতে। এই শোধ আমি তুলবই। কথাটা বলেই অধীর চলে যায়। আরোহী ফোঁস করে শ্বাস ফেলল। আচমকায় লজ্জা পেয়ে দুই হাতে নিচের মুখ ঢাকলো আরোহী। আরোহী হাসছে, লজ্জা তার এখনও কাটেনি। পার্টির মধ্যেই মেহমান হিসেবে প্রবেশ করলো আবির খান। আবিরকে দেখেই চমকে যায় আরোহী। চমকে যাওয়ার বিশেষ কারণ হলো এই সেই ছেলে যে কিনা তার অধীরকে অ্যারেস্ট করতে এসেছিল। অধীর তো তাকে শত্রু বলে অখ্যাত করেছিল, তবে নিজের শত্রুকে কেউ নিজেদের খুশির মাঝে কেন ডাকবে? আরোহীর মাথা ঘুরে উঠল। এত প্যাচ তার মাথায় ঢুকছে না। কত কি যে আর জানা বাকি তার কে জানে। আরোহী আর অনুষ্কা দাঁড়িয়ে আছে। আরোহীর চোখ খুঁজে যাচ্ছে তার ডেফেলকে। অধীর এখনও নিচে নামেনি। রেডি হতে অধীর রায় চৌধুরীর সময় লাগে অনেক, তাই এই কয়েকদিনে বুঝে গিয়েছে আরোহী। অনুষ্কাকে আরোহী হঠাৎ করেই বলে, অনু, তোর যে দুইটা ভাই, এটা তো কখনো বলিসনি আমায়। কোথায় আমার দুই ভাই? আমার তো একটাই ভাই। মানে অলি তোর ভাই না? হ্যাঁ, ওলি আমার ভাই। তাহলে এটা কেন বললি যে তোর একটা ভাই? আরে আমার একটাই ভাই, তাই একটা ভাই বলছি। আরোহী রেগে যায়, তারপর রাগী গলায় বলল, তুই আমার সাথে মজা নিচ্ছিস? হ্যাঁ, আমি তোর সাথে মজা নিতে যাব কেন? আর অলিকে তাহলে? আরে আমার একটাই ভাই, আর ওলি আমার ভাই। তাহলে উনি কি হয় তোর? কেন ভাই হয়? তাহলে তোর মাথায় সমস্যা। অনুষ্কার মাথায় চড় মেরে কথাটা বলল আরোহী। অনুষ্কা নিচের মাথা ঘষতে ঘষতে বলে, আমার একটাই তো ভাই, তুই পাগল? তখনই মোহনা চৌধুরী আর নীলা চৌধুরী উপস্থিত হয়। মোহনা চৌধুরী আরোহীকে দেখেই বলেন, বাহ, তোমাকে তো আজ অনেক সুন্দর লাগছে। তা তো লাগবেই, স্বামীর ভালোবাসা পেলে মেয়েদের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। কথাটা বলল কেউ একজন। আরোহী মুখ তুলে তাকিয়ে দেখলো নীলা চৌধুরী। নীলা চৌধুরী আরোহীর দিকে তাকিয়ে বলেন, চৌধুরী বাড়ির বউ তো চৌধুরী বাড়ির মতোই সুন্দর, তাই না? আরোহী মাথা নাড়ালো। পার্টি শুরু হলো। পার্টির মধ্যমণি হচ্ছে অলি। অলিকে নিয়ে আড্ডা, মৌজ মাস্তি সব হচ্ছে। এদিকে অধীরও চলে এসেছে। আজ অধীর আরোহীর সাথে মিল রেখেই কালো স্যুট পরেছে। চকলেট বয় লাগছে তাকে আরোহীর কাছে। অধীর আরোহীর সাথে কথা না বলে আলাদা কিছু লোকদের সাথে কথা বলছে। আরোহী এক কোনায় দাঁড়িয়ে অধীরকে দেখছে। ফর্সা গায়ে কালো সাদা শার্ট, আর তার উপর কালো ব্লেজার, কালো প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি। অধীরের সিল্কি চুলগুলো মৃদু নড়ছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, গম্ভীরভাবে কথা বলার ধরন, আর বারবার আর চোখে আরোহীকে দেখা, সব মিলিয়ে আরোহী ফিদা হয়ে যায় নিজের ডেভিল হাজবেন্ডের ওপর। বুকে হাত দিয়ে বলে, হাই, একটা মানুষ এত সুন্দর কি করে হয়? একদম চকলেট বয়, মন চাইছে টুক করে গিলে খাই। অধীর আরোহীকে নিচের দিকে অমন করে চেয়ে থাকতে দেখে ইশারায় জিজ্ঞেস করে, কি? আরোহী দুই দিকে মাথা নাড়িয়ে কিছু না বলে। অধীর আবারও নিচের আলাপে ব্যস্ত হয়ে পড়ল। জমজমাট পার্টি, কারো দিকে তাকানোর সময় কারো নেই। অধীর নিজের কাজে ব্যস্ত। মোহনা চৌধুরী আর নীলা চৌধুরী মেহমানদের সাথে কথা বলছেন। অলি নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। অনুষ্কা কোথায় তা কে জানে। আরোহী একা একা দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। নিজেকে একা একা লাগছে। তখনই আরোহীর পাশে এসে দাঁড়ায় কেউ। আরোহী ঘুরে তাকিয়ে দেখলো কেউ ছিল, তবে এখন নেই। তার সামনেই একটা চিরকুট। আরোহী আশেপাশে তাকিয়ে বলে, কে দিল এটা? কাউকে না পেয়ে চিরকুটটা খুললো আরোহী। যেখানে লেখা আছে, বসে থেকো না, নিজেকে বাঁচাও। চমকে যায় আরোহী। মনে মনে বলতে লাগলো, এটার মানে কি?
আর কে দিল এটা? নিজেকে বাঁচাও মানে? কার থেকে বাঁচাবো? আরোহী এইসব কিছুই ভাবছিল, হঠাৎ তার নজর যায় সেই বুক সেলফের দিকে। আরোহী সূক্ষ্ম চোখে আশেপাশে দেখল। এই সুযোগ তার কোনো রকমে এগিয়ে এলো। যখন বইগুলোতে হাত দিবে তখনই পেছন থেকে আসলো কেউ, কাঁধের চুল সরিয়ে নিল। উষ্ণ গরম নিঃশ্বাস পড়তেই কেঁপে উঠল আরোহী। এই স্পর্শ তার চেনা পরিচিত। আরোহীর কোমর ধরে নিচের দিকে ঘুরিয়ে দিল অধীর। আরোহীর চোখে চোখ রেখে বলে, কি ম্যাডাম, এত পালাই পালাই কেন আজ? এই বান্দার দিকেও একটু নজর দেন। এমন করে মারছেন কেন? আমি কি করেছি? কি করেননি সেটা বলেন। তখন অমন করে দেখছিলে কেন? কখন? একটু আগে। না, আমি মোটেও আপনাকে দেখছিলাম না। মিথ্যা বলো আমার সাথে। আমি কেন মিথ্যে বলতে যাব আপনার সাথে? আপনি আমার কে হন গো? ও, আমি কে হই আপনার? জি, কে আপনি? আমি কে? হ্যাঁ। অধীর ঠোঁট কামড়ে হাসল। আরোহী থেকে একটু দূরে সরে গিয়ে আবারও আচমকাই ওকে টেনে নিজের বাহুতে নিয়ে নিল। কোনো দিকে না তাকিয়ে গলায় বসিয়ে দিল এক কামড়। আহ শব্দ করে উঠল। অধীর ছেড়ে দেয়। আরোহী গলায় হাত দিয়ে বলে, এটা কি হলো? আর জানতে চাইবে না আমি কে হই তোমার? আরোহী ঠোঁট উল্টে নেয়। অধীর আরোহীর মুখ ভাব দেখে হাসল। তখনই আরোহীকে প্রশ্ন করে অধীর, তুমি এখানে কেন? পার্টি ওখানে চলছে। আরোহী দাঁত বের করে বলে, আমি মরতে এসেছি। আপনি কেন এসেছেন এখানে? আমি তোমাকে মারতে এসেছি। আপনি একটা খারাপ লোক। সেটা তো আমি জানি। আরোহী চলে এলো। আরোহী চলে যেতেই অধীরের মুখ ভাব কঠিন হয়ে আসলো। চোখ তুলে তাকালো সামনের দেয়ালের দিকে। কঠিন মুখে বলে, এই দরজা খুলবে না কখনোই। রহস্য উন্মোচন হবে না কখনো। আরোহীর সামনে দাঁড়িয়ে আছে একটি ছেলে। ছেলেটিকে আরোহী চেনে না, তবে ছেলেটা আরোহীর সাথে কথা বলতে চায়। জানতে চাইলো কি কথা, কিন্তু ছেলেটা বলে, এখানে বলা যাবে না, আমার সাথে চলেন। কিন্তু কোথায় যাব? আমার পিছু পিছু। আরোহী ভাবলো তখন সেই চিরকুটটা হয়তো ওই ছেলেটাই দিয়েছে তাকে। ছেলেটাকে এর আগে কখনো দেখেছে কিনা সন্দেহ হলো তার। ছেলেটার সাথে একটু কিনারায় আসলো আরোহী। ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, এখন বলেন, কি বলবেন? ছেলেটা আরোহীর দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলে, দেখুন, আজ আমি আপনাদেরকে যা বলবো তাও যদি বিশ্বাস হবে না আপনার, তবে এটাই সত্যি। স্থির হয়ে বলে, কি বলবেন বলেন? আসলে আমি জানি না কিভাবে কি বলবো, তবে আপনার স্বামী হ্যাঁ, আমার স্বামী কি? সে আপনার সাথে মিথ্যা অভিনয় করছে। উনি তো আপনাকে সজোরে কেউ একজন থাপড় লাগিয়ে দিল ছেলেটার গালে। আরোহী মুখে হাত দিয়ে নিল। সামনেই অধীর দাঁড়িয়ে আছে। কঠিন শক্ত তার মুখভাব। ছেলেটার চুলের মুঠি টেনে ধরে অধীর রাগী কর্কশ গলায় বলে, তোর সাহস কি করে হয় আমার বাড়িতে এসে আমার বউয়ের দিকে কু নজর দিতে? অবাক হতবাক হয়ে চেয়ে রইল আরোহী। অধীর বলল। আরোহী অধীরের কথায় অমত হয়ে চেয়ে রইল। বেধড়কভাবে মারতে লাগলো ছেলেটাকে। ছেলেটা আর্তনাদ করে উঠল। লোকজন ভিড় করল। ছেলেটার আর্তনাদে হুঁশ ফিরল আরোহীর। অধীরের কাছে গিয়ে বলতে লাগলো, আরে আরে, ওনাকে মারছেন কেন? ছেড়ে দিন ওনাকে। উনি খারাপ কিছু করেনি তো, ছাড়ুন ওনাকে। অধীর থামলো না। ছেলেটাকে এলো পাথারে লাথি মারতে লাগলো। ছেলেটার কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ল। আরোহী আর না পেরে অধীরের বাহু টেনে ধরে বলতে লাগলো, কি করছেন? ছেলেটা মরে যাবে তো। ছাড়ুন ওকে। কি করছেন অধীর? অধীর, ছাড়ুন ওনাকে। আরোহী ধাক্কা দিল অধীরকে, তবে তা ছিল সামান্য ধাক্কা। এতে অবশ্য অধীরের পড়ে যাওয়ার কথা নয়। ছেলেটা উঠে দাঁড়ায়, আরোহীর দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ জান, তুমি না থাকলে তোমার স্বামী আমাকে মেরে ফেলতো। কথাটা বলেই বেরিয়ে গেল ছেলেটা। শুভ্র তার পিছু ছুটল। আরোহী অবাক হয়ে দেখল সবটা। অধীর উঠে দাঁড়িয়ে কোনো দিকে না তাকিয়ে সজোরে আরোহীর গালে চড় বসিয়ে দিল। গালে হাত দিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল আরোহী। অধীর আরোহীর দিকে তাকিয়ে বলে, আমার স্ত্রী হয়ে অন্য একটা ছেলের সাথে প্রেম করতে লজ্জা করলো না তোর? এতটা নীচ তুই? ছি! আরোহী নিজের সাফাইতে বলে, না না, এটা মিথ্যা। ওই ছেলে মিথ্যা বলছে। বিশ্বাস করুন, আমি ওই ছেলেকে চিনি না। অধীর শুনল না আরোহীর কথা।
চুলের মুঠি শক্ত করে চেপে ধরল। বাড়ি ভর্তি মেহমানদের মাঝে অধীর আরোহীকে মারল। সবাই স্তম্ভিত হয়ে দেখছে তাদের। আরোহী কান্না করে দিল। অধীর পরপর থাপ্পড় খেয়ে মুখ থুবড়ে পড়ল। করুণ কণ্ঠে বলে, বিশ্বাস করুন আমি ওনাকে চিনি না। অধীর আরোহীর চুলের মুঠি শক্ত করে ধরে টেনে ওঠে। ব্যথায় কোকিয়ে উঠল আরোহী। অধীর ঘৃণাভরা কণ্ঠে বলে, আমি কাকে বিয়ে করলাম? মিথ্যাবাদী, চরিত্রহীন। লজ্জা করলো না পরপুরুষের সাথে রঙলীলা করতে? তোকে আমি মেরেই ফেলবো। অধীর আবারও চর মারতে নিল। তখনই কেউ একজন হাত ধরে নেয় তার। সামনে তাকিয়ে দেখলো দাঁড়িয়ে আছে আবির। অধীর আবিরের ধরে রাখা হাতটার দিকে তাকিয়ে বলে, ছাড়ুন মিস্টার খান। আবির ভদ্রভাবেই বলে, ছাড়বো আমি, তবে আপনি যদি ওনার গায়ে আর একবারও হাত তুলেছেন তাহলে। অধীর রাগী গলায় বলে, তাহলে কি করবেন আপনি? হ্যাঁ, কে হন ওর আপনি? ভুলে যাবেন না ও আমার স্ত্রী। আমি ওকে মারবো, কাটবো, যাই করি না কেন আপনার কোনো অধিকার নেই আমাকে কিছু বলার। এটা আমার পার্সোনাল ম্যাটার। আবির চুপ থাকলো। অধীর ঠিক বলছে। তবে আবির চাইলো ফ্লোরে পড়ে থাকা আরোহীর দিকে। কান্না করছে মেয়েটা। নরম তুলতুলে মনের মেয়ে বোধ হয়। অধীরের মতো লোকের সাথে এই মেয়েটা আছে কি করে? আবিরের মনে হলো যদি আরোহী ওর কেউ আপন হতো তাহলে এখনই অধীরকে শেষ করে দিত মারার কারণে। আবির অধীরের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, এটা আপনার পার্সোনাল ম্যাটার, তবে পার্সোনালি হ্যান্ডেল করুন না। এইভাবে এত মেহমানদের সামনে নিজের স্ত্রীকে মারা নিশ্চয় বীর পুরুষের কাজ নয়। অধীর দাঁতে দাঁত চেপে বলে, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? ভুলে যাবি না এটা কার বাড়ি আর ও কার স্ত্রী। আবির তাচ্ছিল্যের হাসি হাসল। তারপর বলে, আমি কিছুই বলিনি অধীর, তবে তোমার কাছে রিকোয়েস্ট করছি, মেয়েটাকে এইভাবে সবার সামনে অপমান করো না। অপমানের কাজ করলে কি করবে শুনি? আগে খোঁজখবর নেও অধীর, তুমি তো খুব চতুর মানুষ, তবে নিজের স্ত্রীর বেলায় এমন কেন? মেয়েটার সাথে ছেলেটা সামান্য কথাই তো বলছে বলে তাই মারবে? আবিরের গলা চেপে ধরলো অধীর। রাগী গলায় হিসিয়ে বলে, আমার বউয়ের সম্পর্কে একটু বেশি বললি না আবির? অধীর বলেই ডাকলো মহরা চৌধুরী। এসে অধীরকে ছাড়িয়ে নিল আবিরের থেকে। আবির কাশতে লাগলো। অনুষ্কা এসে আরোহীকে নিচ থেকে তুলে ভয়ে জড়সড় হয়ে আছে আরোহী। অধীরের দিকে তাকিয়ে মোহনা চৌধুরী বলেন, এটা কি করছিলে তুমি? বাড়ির বউয়ের উপর হাত তুললে? হ্যাঁ, তুললামও। ও আমাকে ধোকা দিয়েছে ওই ছেলেটার সাথে। অধীর মোহনা চৌধুরীর ধমকে চুপ বনে যায় অধীর। অধীরের হাত ধরে টানতে টানতে নিচের সাথে নিয়ে গেলেন। অলিয়া আর নীলা চৌধুরী মিলে মেহমানদের বিদায় জানালেন। আবির চলে যাওয়ার আগে একবার আরোহীকে দেখল। আরোহীর মুখটা দেখে কেমন ধক করে উঠল তার বুক। আবির মনে মনে বলে, এই মেয়েটার কষ্টে আমি কেন কষ্ট পাচ্ছি? ওর স্বামী ওর সাথে খারাপ আচরণ করলে আমার গায়ে লাগছে কেন? কেন ওর কষ্ট আমার সহ্য হয় না? আবির চলে যায়। ডাইনিং রুমের এইসব দৃশ্যই দেখলো জ্যাক আর তার বস। জ্যাক এইসব কিছু ল্যাপটপে দেখালো তার বসকে। লোকটার কেমন উদাস উদাস হয়ে আছে। তখনই জ্যাককে উনি বলেন, জ্যাক, যত জলদি পারো এই মেয়ের সব তথ্য আমায় দাও। আমার সব কিছু সুবিধার মনে হচ্ছে না। এটা খারাপ কোনো জিনিসের সংকেত। জ্যাক মাথা নাড়ায়। চৌধুরী বাড়ির প্রতিটা কোণায় সেদিন রাতে লোক দিয়ে ছোট ছোট ক্যামেরা লাগিয়েছে তারা, তাই সেখানের সবটাই তারা দেখতে পারে। এই যে অধীর আরোহীকে মারলো এটাও তারা দেখলো এখন। নিস্তব্ধ রজনী, কোলাহল মুক্ত শহরের বুকটা কেমন উদাস হয়ে আছে, ঠিক যেমন আরোহী উদাস হয়ে আছে। নিজের ঘরে বিছানার সাথে পিঠ লাগিয়ে আছে আরোহী। দুই হাঁটুতে মুখ গুজে কান্না করেই চলেছে সে। একটু পরপর শব্দ করে হেঁচকি তুলছে আরোহী। অতিরিক্ত কান্নার ফলে চোখ মুখ লাল হয়ে আছে, চোখ দুটো ফুলে গিয়েছে রীতিমতো। আরোহী ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছে, কিন্তু কখনো তার গায়ে কেউ হাত তোলেনি। তুলবেই কেন? সে কখনো দোষ করলে তো তুলবে। আজ আরোহী অধীরের মারের থেকে তার কথায় বেশি আঘাত পেয়েছে। নিজের চরিত্র নিয়ে এত বাজে কেই বা শুনতে পারে? আরোহীর চোখের পানি মুছে ফেলে। নিজে নিজেই বলতে লাগলো, সংসার করতে হলে দুজনের সমানভাবে ভালোবাসা, সম্মান আর বিশ্বাস থাকতে হয়। আর আমাদের সম্পর্কে না আছে ভালোবাসা, আর না আছে বিশ্বাস, আর না আছে সম্মান।
আমি এতিম বলেই সবাই খালি আমাকে তুচ্ছ মনে করত। আর এখন আপনিও করলেন। নিজের স্ত্রীর উপর এইটুকু বিশ্বাস রাখতে পারলেন না আপনি? এটাই আপনার ভালোবাসা? কখনো কাউকে এতটা আপন মনে করিনি। আপনার এই কদিনই যতটা না করেছি, কিন্তু সেই আপনিও আমায় পর করে দিলেন। সত্যি বলে, এতিমদের আপন বলতে কেউ নেই। আমি খুব একা। আরোহী আবারও কান্না করতে লাগলো। চোখের কাজল লেপটে গিয়েছে কান্নার ফলে। ফর্সা নাকের পাটাটা লাল হয়ে গিয়েছে। একটু পর পর নাক টানছে আরোহী। তখন দরজা খোলার আওয়াজে নড়ে চড়ে বসলো সে। মাথা উঁচু করে দেখলো নাকে অধীর এসেছে। ধীর পায়ে এগিয়ে এলো আরোহীর দিকে। আরোহীর কাছে এসে ধপ করে বসে পড়লো হাঁটু গেড়ে। ভয়ে আরো জড়সড় হয়ে গেল আরোহী। অধীর আরোহীর দিকে নিজের হাত বাড়িয়ে দিল। আরোহী চোখ মুখ খিচে বলে, মারবেন না প্লিজ, আমি চলে যাব। অধীর থামলো। খানিক সময় চেয়ে থেকে আচমকাই আরোহীকে টেনে বুকে নিল, শক্ত করে জড়িয়ে ধরল। আরোহী অবাক হয়ে যায়। অধীর ধরা গলায় বলে, সরি জান। কেঁপে উঠল আরোহী। অধীরের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর অধীরের দিকে তাকিয়ে বলে, সরি। কেন? অধীর আরোহীর সামনে মাথা নিচু করে বসল। আরোহীকে আবারও জড়িয়ে ধরলো শক্ত করে। আরোহী অধীরের বুকে ছটফট করলো নিজেকে ছাড়ানোর জন্য। অধীর বলল, প্লিজ যেও না, কষ্ট হয় আমার। বুকটা কেমন ব্যথা করছে। আমি তখন রাগের মাথায় তোমাকে মেরেছিলাম। আমি সরি জান, সত্যি বলছি। এই দেখো, কান ধরেছি, আর কখনো হবে না এমনটা। আরোহী নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, না, লাগবে না আপনার সরি। আমি তো খারাপ, তাই না? আমার সাথে থাকতে হবে না আপনার। ছাড়ুন আমায়। অধীর করুণ দৃষ্টিতে তাকায়। আরোহী দাঁড়িয়ে গেল। অধীরের দিকে তাকিয়ে বলে, আপনি আমায় বিশ্বাস করেন না? থাক, লাগবে না বিশ্বাস। আরোহী চলে যেতে নেয়। অধীর উঠে দাঁড়ায়। আরোহী হঠাৎ করেই বিছানায় পড়ে যায়। অধীর ধরতে নিলে সেও তার উপর পড়ে যায়। আরোহীর উপর অধীর পড়েছে, এটাতে যেন আরো দ্বিগুণ কান্না বেড়ে গেল। অধীর আরোহীর মুখটা দেখল। আরোহী উঠতে চাইল, তবে অধীর দুই হাত বিছানার সাথে চেপে ধরল। আরোহী বলতে লাগলো, ছাড়ুন আমায়, আমি খারাপ, লাগবে না আপনাকে। ছাড়ুন, ছাড়ুন। অধীর অস্থির কণ্ঠে বলে, না জান না, আমি সরি। প্লিজ রাগ করো না। আমি রাগের মাথায় অমন করেছিলাম, তবে পরে যখন বুঝলাম তখন আমি সত্যি অনুতপ্ত। সরি জান, সরি, প্লিজ রাগ করো না। আরোহী কান্না করতে করতে বলে, 6টা থাপ্পড় মেরে বলছেন রাগ করতে না? আপনি আমায় আজ মেরেছেন। আমি 6টা থাপ্পড় দিয়েছি, তুমি আমায় আরও 12টা দাও। তারপরও রাগ করে থেকো না প্লিজ। আমি বলছি ছাড়তে আমায়। ছাড়ুন আমাকে। না। আমি বলছি ছাড়তে। অধীর উঠে দাঁড়ায়। আরোহী উঠে যায়। সে যখনই চলে যেতে নিবে, সে বিকট শব্দ শুনে তাকিয়ে অবাক হয়ে যায়। অধীর তাদের ড্রেসিং টেবিলের আয়নায় এক ঘুষি দিয়ে ভেঙে ফেলেছে। আরোহী অবাক হয়ে যায়। অধীর শক্ত গলায় বলে, এই হাত তোমার গায়ে তুলেছি তাই না? আমি এই হাতটাই রাখবো না। বলেই আবারও ঘুষি দিল। রক্ত গল গল করে বেরিয়ে আসতেই আরোহী চিৎকার দিয়ে অধীরকে ধরল। কান্না করতে করতে বলে, কি করছেন আপনি? রক্ত বেরিয়ে আসছে, থামুন আপনি। না, থামবো না। এই রক্ত ততক্ষণ অবধি থামবে না যতক্ষণ না তুমি আমায় ক্ষমা করবে। আরোহী অধীরের হাত ধরে বলে, প্লিজ এমন করবেন না, নিজেকে আঘাত করবেন না। তাহলে বলো, ক্ষমা করে দিয়েছো? আরোহী অনেক কষ্টে বলে, হ্যাঁ, এখন প্লিজ আপনার হাতটা। সোফায় বসে আছে অধীর। অধীরের এক হাঁটুর উপর মেডিসিনের বক্স, আর অপর হাঁটুতে আরোহী বসে আছে। আরোহী সুন্দর আর খুব যত্ন সহকারে অধীরের হাতে ব্যান্ডেজ করছে। অধীর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরোহীর দিকে। আরোহী কোনো দিকে তাকাচ্ছে না, নিজের মতো করে কাজ করছে। মাঝে মাঝে নাক টানছে সে। লাল হয়ে যাওয়া নাকের পাটাটা টেনে ধরলো অধীর। আরোহী বিরক্ত চোখে তাকালো। বিরক্তিকর বলেই মুখ ঝামটা দিল। অধীর নিচের হাত উঁচু করে নিল। আরোহী প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল। অধীর তা দেখে বলে, এখনো রেগে আছো? আরোহী মাথা নত করে নেয়। তা দেখে অধীরের বুঝতে বাকি রইল না। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। আরোহীর কোমর জড়িয়ে ধরল, নিচের একদম কাছে নিয়ে এলো। কপালে কপাল লাগিয়ে বলতে লাগলো, আমার যে জিনিস সেটা শুধুই আমার। তুমি আমার,
শুধুই আমার। তোমার সাথে কথা বলা তো দূরের কথা, তোমার দিকে কেউ অমন চোখে তাকালেও আমার সহ্য হয় না। মনে হয় আমার দেহ থেকে আত্মাকে কেউ নিয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসে তখন যখন দেখি আমার তুমিটা আর আমার নেই। রাগ জেদ সব মাথায় চেপে বসে। তখন আমি ঠিক থাকতে পারি না। আজ ওই ছেলেটা খারাপ উদ্দেশ্যে এসেছিল। ওকে মারার সময় যখন তুমি ওকে বাঁচাতে এগিয়ে আসলে, তখন মনে হলো ওর জন্য কেন তোমার মনে মায়া, কেন তোমার মস্তিষ্কে আর হৃদয়ে এই উভয়টাই শুধু আমি বিরাজ করব, অন্য কেউ না। তাই তখন আমি অমন করি, সরি। কিন্তু সত্যি বলেছি জান, তোমায় আঘাত করে আমি শান্তি পাইনি। আমি ইচ্ছে করে তোমায় হার্ট করিনি, সত্যি। আরোহী অধীরের মাথাটা নিচের বুকে চেপে ধরল, অধীরের চুলগুলোতে হাত বুলিয়ে দিল। অধীর সেইভাবেই আরোহীর কোমর জড়িয়ে ধরে বসে রইল। সম্পূর্ণ রুমে আবারও নীরবতা বিরাজ করছে। আরোহী এখন বলতে লাগলো, আমি ছোটবেলা থেকে এতিম মেয়ে। আমার বাবা মা কে জানি না, কখনো তাদের দেখিনি। তাদের ভালোবাসা তো দূরের কথা, তাদের শাসনও পাইনি। ছোটবেলা থেকেই একা আমি, খুব একা। কিন্তু যেদিন থেকে আপনি আমার জীবনে আসলেন, সেদিন থেকে আমি আর একা হইনি। প্রথমে এই সম্পর্ক মেনে নিতে না পারলেও এখন নিয়েছি। আর আমি আপনার জন্য পেয়েছি এই বাড়ি, এই পরিবার, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি। আমি আপনাকে পেয়ে আমার সব কষ্ট, খারাপ লাগা সব কিছুই দূর হয়ে গেল। আপনাকে নিজের সব থেকে কাছের মানুষ মনে করি। আজ আপনার আচরণের চেয়ে আপনার কথার আঘাত পেয়েছি। প্লিজ কখনো আর এমন আঘাত দিবেন না, যা সহ্য করার ক্ষমতা আমার নেই। আরোহী উঠে দাঁড়ালো, অধীরের হাত টেনে ধরে নিজের কাছে দাঁড় করিয়ে আবারও বলে, সরি। এখনো রাগ করে আছো? প্রিয় মানুষের উপর যদি মান অভিমান না করি, তাহলে কার সাথে করব বলেন? অধীর হাসলো। আরোহী অধীরকে জড়িয়ে ধরে বলে, সত্যি বলছি, ভালোবাসি আপনাকে। আজ অনুভব করলাম আমি আপনাকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। রাত ঠিক 3টা। অধীর বিছানা ছেড়ে উঠে গেল প্রতি রাতের মতো। আরোহী আজ বেশ ঘুমিয়ে আছে। ক্লান্ত হওয়ার কারণে অধীরের চলে যাওয়ার আলাপ পেল না। অধীর সিঁড়ি বেয়ে নেমে এলো, সোজা সেই বুক সেলফের সামনে দাঁড়িয়ে গেল। একটা বই টান দিতেই দরজা খুলে গেল। সাবধানে দৃষ্টি ঘুরিয়ে নিল অধীর, এগিয়ে এলো সামনের দিকে, দরজা বন্ধ করে দিল। রুমের মধ্যেই বিছানা হাতড়ে পাশে অধীরকে না পেয়ে লাফিয়ে উঠল আরোহী। রুমের লাইট জ্বালিয়ে দিল সে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সময়টা ঠিক 3টা 3। আরোহী বলল, আজ আবারও ওইখানে গিয়েছেন উনি? কি আছে ওই ঘরের মধ্যে? আর উনি রাতেই বা কেন যান? আর ঠিক 3টা 3, এই সময়টা কেন? উফ, কিচ্ছু মাথায় ঢুকছে না। কোথায় পাবো এই সবের জবাব? আমি কোথায় খুঁজবো? তখনই আরোহীর নজরে গেল অধীরের ল্যাপটপের দিকে তাকায়। নিজেও অবাক হয়ে বলে, এটা আমার মাথায় আসলো না কেন? ওনার সব তথ্য তো ওই ল্যাপটপে থাকে, নিশ্চয়ই এখনও আছে। আরোহী ল্যাপটপটা নিল, সোফায় বসে ল্যাপটপটা ওপেন করলো। তবে দুর্ভাগ্যবশত ল্যাপটপ লক করা, পাসওয়ার্ড চাইছে। আরোহী মাথায় হাত দিয়ে বলে, কি পাসওয়ার্ড হতে পারে? ভুল দিলে তো একেবারে লক হয়ে যাবে। তখন উনি বুঝে যাবেন কি হতে পারে, কি হতে পারে। ভাবতে ভাবতেই আরোহী অস্থির হয়ে গেল। তবে নিজেকে শান্ত করে বলে, কুল ওরু কুল, তুই যদি হাইপার হয়ে যাস তবে এগুলো জানবি কি করে? আচ্ছা, একবার না হয় চেষ্টা করেই দেখি। আরোহী টাইপ করলো অধীরের নাম, তবে না, আসলো না। তারপর দিল নিজের নাম, না, এটাতেও লক খুললো না। আরোহী ভয় পেয়ে যায়, বুকে হাত দিয়ে বলে, কার নাম বা কি পাসওয়ার্ড হতে পারে কে জানে। উফ, কি করি? হঠাৎ অধীরের আসার আলাপ পেয়ে আরোহী চট জলদি উঠে দাঁড়ায়। কিন্তু দাঁড়াতেই কেমন মাথাটা ঘুরে এলো তার। পরিচিতি নিবে তখনই অধীর ধরে নেয় আরোহীকে। অস্থির কণ্ঠে বলে, আরু, তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? আরোহী মাথা ধরে বসে রইল খানিক সময়। মাথা ঘুরছে তার। অধীর আরোহীকে পানি পান করালো। আরোহীর শরীর অসুস্থ হতে দেখে অধীর বলে, তুমি ঘুমিয়ে পড়ো জলদি, শুয়ে থাকো, শুয়ে থাকো। আরোহী কিছু বলল না।
যাক, শরীর খারাপের বাহানায় অধীর তাকে কোনো প্রশ্ন তো করলো না। আরোহী শুয়ে পড়ল। অধীর এসে আরোহীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, কিন্তু আরোহীর মাথায় বেশ চিন্তা। আরোহী ভাবতে লাগলো,